ঢেউ ঢেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী ঢেউ ঢেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী বোঝা তো যায় না তাদের মতি গতি সমাজের ছোট বড় অসঙ্গতি এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে যে যেখানে এই অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশন সেটের সামনে বসেছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। বছর ঘুরে আসে ঈদ, ঈদ এলেই সবার মন আনন্দে ভরে ওঠে। কিছু কিছু নতুন দৃশ্য দেখা যায় যা দেখলেই বোঝা যায় ঈদ এসেছে। ঈদের হাসি, ঈদের খুশি, ঈদের গাড়ি, ঈদের বাড়ি, ঈদের বাজার, ঈদের খাবার, ঈদের কার্ড, ঈদের ভ্যাট, ঈদের জামা, ঈদের মামা, ঈদের রাত, ঈদের মিছিল। ঈদ মানেই হাসি, ঈদ মানেই খুশি, এবং সেটা ঈদের দিনে শিশুরাই পুরো মাত্রায় উপভোগ করে থাকে। ঈদের বাজার গরম বাজার, ক্রেতার মাথায় সওদা ঘুরে আর বিক্রেতার মাথায় ক্রেতা। হ্যাঁ, আরে বাবুরে কত বড় লিস্টি, না জানি আপা কত কিছু কিনবো। আরে বাবুল্লা যা যা সবারে যা। আসেন আপা, ভিতরে আসেন। আসো বাবু। আপা
বসেন বসেন এই টুলটা মুছে দিন, টুলটা মুছে বসেন। আচ্ছা আপনার কাছে কি 500 টাকা ভাঙতে হবে? আরে 500 টাকা কি বলেন, আমার কাছে 1000 টাকা ভাঙতে দেবো, জিজ্ঞেস করছেন? আচ্ছা, এই তাহলে ভাঙতে একটু দিন, দিন। ভাঙতে দিন। আজকে আমার ভাগ্যটাই ভালো, আবার তো কত বড় লিস্টি, ঈদের মার্কেট। বাবু তুমি আমার প্রস্তাব করে দিলে কেন? আরে কিছু তোর ফলাফল মতো না, কি মতো রে বাবুল, এই গামছা গামছা মুছে তুই এক কাম কর, তুই একটা কোল্ড ড্রিঙ্কস দিতে পারছিস না, যা। আচ্ছা হ্যাঁ আপনি বাচ্চা হলে চিন্তা করেন না, আপনি কাগজ দেখি একটা একটা করে বলেন, আমি নামাই রেখে একটা একটা করি। না মানে আমার হাতের কাগজটাই যে আচ্ছা ঠিক আছে, কাগজটা আমার দেন, আমি দেখি দেখি একটা একটা করে নামাই রাখি, সুন্দর করে সাজা রাখি। না মানে আমার হাতের কাগজটায় যে ঠিকানাটা লেখা আছে সেটা হচ্ছে কুদ্দুস সাহেবের। আপনি যদি তার ঠিকানাটা জানেন তাহলে একটু আমাকে দয়া করে বলে দিন যে তার বাসাটা কোথায়। না না না, ওই কুদ্দুসে ফুদ্দুসে আমি চিনি না, আপনি এক কাম করেন, আপনি বাচ্চা ধরুন, বাচ্চা ধরুন। আরে আরে বাবুল্লাহ কোল্ড ড্রিঙ্কস লো যা। আমার টাকাটা আরে রাখেন টাকাটা, ওই বাংতি নাই যান, ধরেন ধরেন না, ধরেন না। তাই বলে ঠিকানাটা কি আরে আপনি শুনে ঠিকানা রাখেন, দিবেন আপনি না? ঠিকানা আপনি খুঁজলেন, আর বহুত দেরি হচ্ছে, ঈদের মার্কেট এতক্ষণ কথা কওয়া জানি, যান যান না। হ্যাঁ ঈদের মার্কেট, ব্যস্ত সবাই, কারোরই সময় নেই। চলুন এবার একটু কাপড়ের মার্কেটে যাওয়া যাক। আরে ওইদিকে কি দেখেন, এইদিকে আসেন, লেটেস্ট দোকান, এইদিকে আসেন। আরে আসেন না। আমি ভাই জিন্সের কাপড় খুঁজছি। আরে আপনি তো ওইদিকে যাইতেছেন, জায়গা মতো পড়ছেন। আমার এটা তো জিন্সের গোডাউন, এই দেন না জিন্সের প্যান্ট, এটা হলো লেটেস্ট প্যান্ট। ঈদের সময় দেশে যাবেন না, বাড়িতে যাবেন না, আরে ছাদে উঠেন, বাম্পারে উঠেন, ও ঝুল্লা যান, লইটকা যান, আপনার শরীরের পার্টস খুলে যাইব গা। কিন্তু এই জিন্সের প্যান্ট আপনার আড্ডির লগে লাইগা থাকবো, আপনার বন্ধুর কাজ করবো। এমন ভাবে কইেন না, জি? ছিঁড়তেও তো পারে। হাই হাই কোন কি সিরা তো লেটেস্ট ফ্যাশন। আমরা ইচ্ছা করে নতুন কাপড় চাই, এনএসকে সিরা নাকি আডো সিরা গলা সিরা লেটেস্ট প্যান্টের দামও বেশি। ও বুঝছি, ছিঁড়ে ফাইরে লেটেস্ট হইছে। কোনটা দিমু, সিরাটা না ফারানা? শার্ট, জিন্সের শার্ট আবার চেকের উপরে, দেখছেন? লন 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 হাডুডু কাবাডি যেই খেলাই খেলেন, সন্ত্রাসী রাজধানী কিডন্যাপ হাইজাক যেই কামি করেন, এইটা স্টিল বডি, টানলে সিরাটা দেখছেন? টাইনেন না থাক, এরকম টাইনটা তো কেউ দেখাইব না, দেখছেন তো আপনি? টাইনেন না থাক। হ্যাঁ হ্যাঁ ওই দিকে কি দেন, জিন্সের ব্যাগ লেটেস্ট। আমার লোকে কতক্ষণ এই ব্যাগ অনেক উপকারে আসে, আপনি যে কোনো ধরনের ভারী জিনিস এটার মধ্যে রাখলে কোনো ক্ষতি হয় না। চলন্ত বাসে উঠার সময় বাস কন্ট্রাক্টর ব্যাগ ধরে টানাটানি করলে এটার কোনো ক্ষতি হবে না। আর একটা জিনিস হচ্ছে আমার কাছে, জিন্সের টুপি, দেখছেন নি? আদলা ইটা রডের বাড়ি, হকির বাড়ি, লোহার বাড়ি, যে কোনো বাড়ি আপনার মাথায় দিলে আপনার ব্রেন পর্যন্ত বসতে পারেন, এটা ঝুলাতে হেলমেটের কাজ করে। আসলে আমিও জানি জিন্সের জিনিস খুবই শক্ত, তাই একখান জিনিস চাইছিলাম। চাইছিলেন কোনটা দিমু? দিতে পারবে? কি চান্ডা মনটা কইলা কর না। জিন্সের লুঙ্গি আছে? জিন্সের লুঙ্গি, ওই রহমান তুই কত কে, হ্যাঁ আমার লেটে। না, জিন্সের লুঙ্গি সম্ভবত নেই, তবে ফ্যাশন যে হারে এগুচ্ছে তাতে ভবিষ্যতে হলেও হতে পারে। যাকে আমাদের প্রসঙ্গ ছিল ঈদের বাজার। আমরা অনেকেই বলি স্বদেশি পণ্য কিনে হও ধন্য, কিন্তু অনেক ক্ষেত্রেই চিত্রটা ভিন্ন। আরে ভাইয়া বিশ থেকে আমাদের জন্য কি এনেছো? আরে এনেছি অনেক কিছু এনেছি। কই দেখা? এবার ঈদের সমস্ত জামা কাপড় কেনাকাটা করেছি বিদেশ থেকে। হ্যাঁ দেবো অস্থির হয়েও না। হ্যাঁ এই বের করলাম। আচ্ছা আগে নয়ন চোখ বন্ধ করো, এই না ধরো, এটা তোমার জন্য। হ্যাঁ আচ্ছা শান চোখ বন্ধ, এই না ধরো, এটা তোমার জন্য। আর এটা পিঙ্কি, থ্যাংক ইউ ভাইয়া, তোমার জন্য। থ্যাংক ইউ। চোখ বন্ধ। এইবার ধরো, চোখ খোলো। কি কেমন আছে? কি রে টানা, তোর মন খারাপ কেন? না মানে ভাইয়া এরকম একটা শার্ট আমি সেদিন রাস্তার ধারে দোকান থেকে নিয়েছি। এরকম শার্ট? হ্যাঁ। রাস্তার ধারে দোকান থেকে? হ্যাঁ। এর মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলে এটা? এত সুন্দর একটা বিদেশি শার্ট, এত সুন্দর কাপড়, তুই করতে পারবি? হাত দিলে কি সুন্দর স্লিপ খেয়ে যাচ্ছে, এত সুন্দর স্টিচ। এই দেখ স্টিচগুলো বাংলাদেশে এরকম কোন টেলার এরকম স্টিচ দিতে পারবে? পারবে না। আর তাছাড়া এটা হচ্ছে ইউএস গার্মেন্টসের শার্ট। কি বলে? ইউএস গার্মেন্টস? ইয়েস আমার একটা আছে। ইয়েস কই এটা ইউএস গার্মেন্টস, দেখো দেখি একই শার্ট, ঠিক আছে? তাই তো। হ্যাঁ, এই ইউএস গার্মেন্টস হলো কি জানো? কি? তোমার এই উজির সরকার গার্মেন্টস, আর ওটা হলো মোহাম্মদপুর। আর দেখো এই দেখো মেড ইন বাংলাদেশ। আর আমি এটাকে মনে করেছি ইউএস গার্মেন্টস মানে ইউনাইটেড স্টেটস গার্মেন্টস, বাংলাদেশ। এই জিনিসটা তো আমি দেখিনি রে। ওহো ছি 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 ছি, কি যে ভুলটা করলাম। আসলে আমাদের চিন্তা ভাবনাটাই কেমন জানি বিদেশি হয়ে গেছে। আসলে মানুষের ভাবনা বড় বিচিত্র, এই যে কখন কোন দিকে মোড় নেয় তা বোঝা মুশকিল। আর এই বিচিত্র ভাবনার কারণেই যশোরের কোতোয়ালি থানার হৈবতপুর গ্রামের শহীদুল ইসলামের সাইকেলটি যে পথে চলার কথা সে পথে চলছে না, চলছে ভিন্ন পথে।
একদিন ট্রেন লাইনের পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছি, থাকলে আমার এক বন্ধু এসে বলছে যে তুই যদি এই ট্রেন পার্টির পথে সাইকেল চালাতে পারিস তাহলে তো 4000 টাকা পুরস্কার দেবো। তখন আমি 2 বছর ধরে এরকমভাবে প্র্যাকটিস করতে থাকি, আর মনে করলাম যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এভাবে প্র্যাকটিস করতে করতে এখন আমি দেখছি আমার কাজ সফল হয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির কারণে অর্থশালী হয়েছেন এমন এক ব্যক্তির ঈদ উপলক্ষে নিজ শহরে বিমান যাত্রা এবং বিভ্রাট। এই যে ভাই, হ্যাঁ কি করছেন? ছাদ উঠছেন কেন? নামেন। আরে ভাই ভিতরে প্রচন্ড ভিড়, বুঝছেন, আরাম করে বসা যায় না, আমি বাতাস খেতে খেতে যাবো। আরে ভাই, বিমানের ছাদে ওঠার নিয়ম নাই। হ্যাঁ বলেন কি? সারা জীবন এমনি সময় আমি বাসে, ট্রেনে, লঞ্চে ছাদ উঠে দেশে গেছি, সেখানে কিসের নিয়ম আছে? ছাদে ওঠার নিয়ম কোথাও নেই। ও তো নিয়ম না থাকলে যদি ওইখানে ভ্রমণ করা যায় তাহলে বিমানের ছাদে যাবে না কেন? আপনার এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। ও নিয়মও দেখাবেন, আবার প্রশ্ন করলে জবাবও দিতে পারবেন না। না ভাই, আমার ডিস্টার্ব করবেন না, এক্সকিউজ মি, আমি ছাদে উঠে যাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন, ভিতরে প্রত্যেক যাত্রীর জন্য যার যার আসন সংরক্ষিত, আপনার জন্য আসন রয়েছে। সত্যি কথা আছে? হ্যাঁ। আরে সিট থাকলে আর আমি ছাদে যাবো, পয়সা দিয়ে কেউ ছাদে যাইতে চায়? সেটাই তো। আচ্ছা ভাই, এই সিস্টেমটা সব জায়গায় করা যায় না? সিস্টেম আছে, তবে অনেক ক্ষেত্রেই তা মানা হয় না। আসলে এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন। আমরা অনেকেই গ্রাম থেকে শহরে এসেছি এবং হয়ে গেছি শহুরে। এবারে তেমনই একটি শহুরে দম্পতির গ্রামে যাত্রা। শোনো জেরিন, অনেক পথ তো গাড়িতে এলে, এবার একটু হাঁটতে হবে। কি কি বললে তুমি? হাঁটতে হবে আমাকে? তাও তোমাদের এই গ্রামের রাস্তায়? ইম্পসিবল, আই কান্ট ডু দ্যাট। কেন, সমস্যাটা কি? তোমাদের গ্রামের রাস্তায় যা কাদা, তুমি তো জানো কাদা দেখলে আমি ভয় পাই। তোমাকে কত করে বললাম ঢাকায় ড্যাডি মাম্মির সাথে ঈদ করি, তা না গ্রামে চলো। হলো কি? শোনো জেরিন, এখন শীতকাল, কাদা কোথায়? এই দেখো কি সুন্দর পানি। ভয় পাওয়ার কিছু নেই, এটা গ্রামের স্বাভাবিক দৃশ্য। দেখো দেখো গরু, ইস কি সুন্দর। আই প্লিজ ক্যামেরাটা দাও না, একটা ছবি তুলি প্লিজ। তুমি জীবনে গরু দেখোনি? আমার তো ইচ্ছে করছে এখন তোমার একটা ছবি তুলি। আচ্ছা, লোকগুলো এভাবে কি দেখছে? তোমাকে দেখছে। বাবা, যেভাবে দেখছে মনে হচ্ছে একেবারে গিলে খাবে। এটাকে বলে অবাক দৃষ্টি। দেখো কি সুইট মেয়ে। এই মেয়ে, তোমার নাম কি? ফুলবানু। ফুলবানু? আচ্ছা দেখো তো, গ্রামীণ মেয়েদের এমন নাম হয় কেন? মেয়েটা কি সুইট, নাম হওয়া উচিত সুইটি, তা না ফুলবানু। এই ফুলবানুরাই শহরে এসে তোমাদের পাল্লায় পড়লে হয়ে যাবে ফ্লোরা, যেমনটি তুমি হয়েছ জরিনা থেকে মিসেস জেরিনা। দর্শক মণ্ডলী, আজকের ইত্যাদিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি 3 জন আপনাদের প্রিয় টিভি শিল্পীকে, এবং যারা তাদের অভিনয় প্রতিভা দিয়ে অত্যন্ত প্রশংসিত হয়েছেন। তারা হচ্ছেন, আমার বাঁয়ে দাঁড়িয়ে আছেন, প্রথমে আফসানা মিমি, তারপরে শমী কায়সার এবং সবশেষে বিপাশা হায়াত। আমি গোড়াতেই বলেছি যে এরা এদের অভিনয় প্রতিভা দিয়ে অত্যন্ত প্রশংসিত হয়েছেন এবং এদের সমালোচনা হয়েছে খুবই কম। তাই আজকে আমরা এদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এদের সমালোচনা করবার জন্যে। তবে এখন কথা হচ্ছে, এই সমালোচনার দায়িত্বটি কে নেবে? না, আমরা কোনো সমালোচক আমন্ত্রণ জানাইনি, আজকে এর দায়িত্ব দিচ্ছি আমি এদের উপরেই। শুরু করছে আফসানা মিমি। প্রথম খুঁত হলো আমার হাইট একদমই কম, মাত্র 5 ফিট। এরপর হলো আমি ভীষণ দ্রুত কথা বলি এবং খুব জোরে কথা বলি, যারা শোনে তাদের কানের উপর খুব অত্যাচার হয়। তারপর একই কথা বারবার বলতে হয়, কারণ বারবার বোঝাতে হয়, স্পিডটা বেশি তো। তারপর যেটা হয়েছে, আমি যখন অভিনয় করি আমি খুব বেশি বেশি ঘাড় এবং মাথা নাড়ে, যেটা হয়তো সব ক্যারেক্টারের সাথে যায় না। এখনো যেটা আমরা দেখছি, এটা আমার একটা মুদ্রা দোষ। আর অভিনয় শেষ হওয়ার পর তো মানে যখন নাটক দেখি তখন তো মনে হয় পুরোটাই কিচ্ছু হয়নি, মানে এখান থেকে আবার ভাবি নতুন করে কাজ করতে হবে। আরেকটা হলো আমার বয়স নিয়ে খুব সমস্যা হয়, স্ক্রিনে আমাকে খুব ছোট লাগে, আসলে আমার বয়স কিন্তু অনেক, এটা কেউ বোঝে না। ধন্যবাদ। এবার আমরা যাব শমী কায়সারের কাছে।
আমার প্রথম সমস্যা হচ্ছে যেটা স্ক্রিনে আপনারা দেখে থাকেন, আমার নাক একেবারেই বোচা এবং মিমিরও যেই সমস্যা আমারও সেই সমস্যা, হাইট খুবই কম, আমি হিল পরে আছি। আরেকটা মজার সমস্যা আছে, সেটা সেটে হয়। আমার দেশ নোয়াখালী, আমার মায়ের দেশ কুমিল্লা, তো আমরা বাসায় মাঝে মধ্যে নোয়াখালী এবং কুমিল্লার মাঝামাঝি একটা ভাষায় প্রায়ই কথা বলি। তো সেটে এই সমস্যাটা হয়, কিরে কেমন আছো রে, ভালো আছিস নি, হঠাৎ হয়ে গেল বলেই আসি যায় আর কি। আমার একটা অদ্ভুত বাজে মুদ্রা দোষ আছে, সেটাও স্ক্রিনে আপনারা দেখেন না। সেটা হচ্ছে যে আমার কোনো কিছু পছন্দ না হলে আমি ঠিক এরকম করি। এটা হচ্ছে আমার একটা অদ্ভুত বাজে মুদ্রা দোষ। আমার মনে হয় এই জিনিস, এই কাজটা করতেও তার পছন্দ হয়নি, মনে মনে করেছে, যেটা আমরা দেখিনি। এবারে সব শেষে বিপাশা হায়াত, দেখা যাক বিপাশা তার সম্পর্কে কি বলছে। আমার তো সবই সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে সমীর উল্টা, সেটা হচ্ছে যে আমার নাকটা 2 মাইল লম্বা। হ্যাঁ, ক্যামেরায় আমি ঢোকার আগেই আমার নাক ইন করে আগে ফ্রেমে। 2 নম্বর সমস্যা হচ্ছে আমার চোখের একটা সমস্যা আছে। চোখের সমস্যাটা হচ্ছে চোখের যে মণি দুটো খুব নড়ে, আমি স্থির একদিকে তাকিয়ে থাকতে পারি না, সারাক্ষণ মনে হচ্ছে এরকম রাডারের মতো নড়ছে মণি দুটো। আরেকটা যেটা সমস্যা অভিনয়, এটা দর্শকরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, যে যখন রোমান্টিক সিনে অভিনয় করি তখন একটু বেশি আবেগ আপ্লুত হয়ে যাই, যার জন্য দর্শকরা মনে করেন যখন যার সাথে রোমান্টিক সিনে অভিনয় করছি তার সাথেই বোধহয় প্রেম হয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক অন্য 3 অভিনেতার কাছে। শুরুতেই যাচ্ছি আজিজুল হাকিমের কাছে, দেখা যাক তিনি কিভাবে তার আত্মসমালোচনা করেন। বলুন আপনি। আমার যেটা মনে হয়, আমি অভিনয়ের সময় খুব বেশি হাত পা নাড়াচাড়া করি, বিশেষ করে হাত। তো অনেকে আমাকে বলে যে তুমি অভিনেতা না হয়ে নেতা হলে খুব ভালো করতে। অনেকেই কমপ্লেন করে যে আমি বোধহয় একটু স্ট্রেইট থাকি, ঘাটটা বোধহয় একটু লম্বা, আর কানগুলো বোধহয় একটু নাড়াচাড়া করে। অভিনয়ের ব্যাপারে সব ধরনের চরিত্রে সবসময় স্বাভাবিক সাবলীল না। আজিজুল হাকিমের আত্মসমালোচনা শুনলেন, এবার আমরা যাচ্ছি শহীদুজ্জামান সেলিমের কাছে। আমি খুব রাগী, তো রাগলে আমার চেহারার কিছু পরিবর্তন হয়ে যায়, যেমন আমার ভ্রু কুচকে যায়, চোখ বড় হয়ে যায়, মনে হয় যে এখনই বেরিয়ে আসবে চোখ। আর তাছাড়া যেটা মনে হয় যে শর্ট আমি, হ্যাঁ আমার চুল কিন্তু পেকে গেছে অনেক, চুল পাকা। আর এমনি চেহারাটা কেমন মোটামুটি? চেহারা আমার কাছে নিজের কাছে মানে লং শটে ভালো লাগে, লং ক্লোজে আসলে মনে হয় কি যে কেমন একটা গাল ফুলা, আবার এখানে কাটা দাগ আছে মানে। এবার আমরা যাব জাহিদ হাসানের কাছে। আমার তো সমস্যা শেষ নাই, খালি সমস্যাই। এই বাড়ি তো সিরাজগঞ্জ, সেজন্য কথার ভিতরে সিরাজগঞ্জ ভাব চলে আসে, সুর আসছে। হ্যাঁ, তো অনেক কষ্ট করে, এই যে এখন যেরকম বলবো, এখন অনেক এর ভিতর বেরিয়ে যাবে অনেক সময় ভাব নিয়ে, হ্যাঁ একটু গম্ভীর হয়ে ভাব নিয়ে, যেটা হচ্ছে যে আমি মফস্বলে মানুষ হয়েছি, তো যখন কাজ করতে আসি আমার ভিতরে ওই আঞ্চলিকতাটা চলে আসে। অনেক সময় হিরোইনদের সঙ্গে কাজ করতে গেলে তাদের নিচে ইট দিতে হয়, আমি লম্বা হতে একটু এরকম করে দাঁড়াতে হয়, যেরকম আমার বলে যে আমার ওই জুবা বেশি লম্বা, হ্যাঁ, বা হাত বেশি লম্বা। আর আমাকে সবাই দেখলে যে অভিনয় করি, আপনি তো বোকার অভিনয় করেন কেন, বোকা ব্যাপারটা বেশি বলে, তো চেহারার ভিতরে ওইরকম বোকা বোকা ভাব। আমার মার কাছে আমার চেহারা অসাধারণ, মা বলে যে কি সুন্দর সোনা যান, কিন্তু আমি তো দেখলাম যে খুব একটা কিছু না। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এদের কাছে এদের আত্মসমালোচনা, কিন্তু এরা যা বলেছে তা কি সবই সত্যি? আসলে এরা অত্যন্ত উদার বলেই এত সহজে নিজেদের সমালোচনা করে গেলেন। এদের সব কথাই যে সত্যি নয় তার প্রমাণ আমরা দিচ্ছি। আজিজুল হাকিম বললেন তার কানটি নাকি বড়। কত বড়? এত বড়? নিশ্চয়ই নয়। মিমি বলেছেন তিনি কখনো ছোট কখনো বড়, অর্থাৎ একটু খাটো। তার মানে কি দাঁড়াচ্ছে? শহীদুজ্জামান সেলিম বললেন তিনি রাগলে নাকি তার চোখ দুটো বেরিয়ে আসতে চায়। যদি তাই হয় তাহলে কেমন হবে? সমী বলেছেন তার মুখটি একটি বিশেষ ভঙ্গিমায় থাকে, এটি যদি আরো বড় হয় তাহলে কি দাঁড়ায়? জাহিদ হাসান বললেন তার জিহ্বা বড়। আসলে কি তাই?
আশেপাশে বলেছেন তার নাকটি নাকি 2 মাইল লম্বা। তা কি হয়? এটুকু লম্বা হলেই তো এই অবস্থা হয়, সুতরাং তার কথাটিও মিথ্যে। কি করিতে হইবে বুঝিতে পারে না যে কিং কর্তব্য বিমূঢ়। এদিকে আসো। জি স্যার। কি কষ্ট দিছ? আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি, চিনতে পারতেছি না। কোনো অসুবিধা নাই স্যার, আমাকে হোটেল রাইতের 11টা পর্যন্ত খোলা আছে। এখন তো মাত্র 2টা বাজে, মেলা সময় আছে, আপনি চেষ্টা করতে থাকেন। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আজকে আপনারা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের মাঝখান থেকে আমরা 6 জন দর্শককে আমন্ত্রণ জানাবো। তবে আজকের দর্শক নির্বাচন প্রক্রিয়াটি একটু ভিন্ন। ছোটবেলায় আপনারা অনেকেই কাগজের উড়োজাহাজ বানিয়ে খেলেছেন। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝখানে রয়েছে আমাদের সহকারীরা ছড়িয়ে ছিটিয়ে। তাদের হাতে আমরা কতগুলো কাগজের প্লেন দিয়েছি, কাগজের উড়োজাহাজ দিয়েছি, এবং সেই কাগজের উড়োজাহাজগুলোর মধ্যে মাত্র 6টি উড়োজাহাজে লেখা রয়েছে ঈদ মোবারক শব্দটির 6টি অক্ষর। যখন আমি 1, 2, 3 বলবো তখন সহকারীরা সেই প্লেনগুলো আপনাদের মাঝখানে ছুড়বে, এবং আপনারা যারা ঈদ মোবারক শব্দটির বিভিন্ন অক্ষর পাবেন তারাই এই পর্বের জন্য আমন্ত্রিত হয়ে আসবেন। তাহলে আমরা শুরু করছি। 1, 2, 3 প্লেন ছুড়ুন। আমি দেখতে পাচ্ছি ওখানে অনেকে দাঁড়িয়ে গেছেন। আমরা তাহলে 6 জন পেয়ে গেছি। আসুন আপনারা করতালি, এদের উদ্দেশ্যে করতালি। এসে গেছেন 6 জন সৌভাগ্যবান। তাহলে আমরা শুরু করছি দ্বিতীয় পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছেন এবং এখানে 3 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছেন। তাদের পেছনে আমাদের সহকারীরা ঝুড়িতে করে ডিম নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং এখানে 7টি করে ডিম আছে, অর্থাৎ এক এক দলে 14টি করে ডিম আছে। আমরা 6 জনকে দিয়ে 3টি দল করেছি। সুতরাং যে 2টি দল বা যে দলের হাতে সবচেয়ে বেশি ডিম থাকবে, অর্থাৎ কম ডিম ভাঙবে, তারা পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবে। তবে আমরা পরবর্তী পর্বের জন্য 2টি দলকে নির্বাচন করব। তাহলে আমরা যখন 1, 2, 3 বলবো, আপনি আপনার সামনাসামনি যিনি দাঁড়িয়ে আছেন তাকে ছুড়বেন, এবং আপনি ছুড়বেন তাকে, এবং আপনি ছুড়বেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে, এবং আপনি ছুড়বেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে। তাহলে আমরা শুরু করছি, এবং একই সাথে ডিম ছুটতে হবে। 1, 3 ডিম ছুড়ুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি, বাহ, ভালো হয়েছে। ওই একজন পকেটে রাখবেন না, পকেটে রাখছেন দেখতে পাচ্ছি আমরা। আরো দ্রুত হতে হবে, আরো দ্রুত হতে হবে, আরো একটি ভেঙে গেল, পড়ে গেল। হ্যাঁ, দেখা যাক 30 সেকেন্ড সময়। কারাতে কটি ডিম থেকে খুব তাড়াতাড়ি মারতে হবে। দুটো গেল, 3টি, তারপরে দেখা যাক 3টি, 4টি, দেখা যাক 6টি। আমাদের সময়সীমা ছিল 30 সেকেন্ড। সময়সীমা শেষ। এবার আমরা দেখব কোন দলের কাছে সবচেয়ে বেশি ডিম রয়েছে। আপনার কাছে কটা রয়েছে? এখানে 3টি। আপনার কাছে কটি রয়েছে? 3টি। তার মানে প্রথম দলের কাছে রয়েছে 6টি ডিম। এখানে কটা রয়েছে? 7টা ডিম। আপনার এখানে কটা রয়েছে? 7টা। মোট 14টি ডিম রয়েছে। অত্যন্ত ভালো। এবার দেখি আপনার কাছে কটা রয়েছে? 6টি। এখানটায় 7টি, 7 13টি, মানে দ্বিতীয়। ফলাফল আমরা পেয়ে গেছি। প্রথম হয়েছেন এই দল। আপনার নাম? সুপু বড়ুয়া। সুপু বড়ুয়া। আপনার নাম? সোহেল এবং সুপু বড়ুয়া জুটি হয়েছে প্রথম। করতালি তাদের জন্য। আপনার নাম? মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক। আপনার নাম? রনক। রনক এবং ওমর ফারুক দ্বিতীয় হয়েছেন। আবারও করতালি। আপনার নাম? রাজা। আপনার নাম? মুকুট। এনার নাম রাজা, এনার নাম মুকুট। মুকুট মাথা দিয়ে রাজা চলে যান। অনেক ধন্যবাদ। আমরা 4 জনকে পেয়েছি, আর 2 জন চলে গেছেন। এবার আর দলভিত্তিক নয়, এবার কিন্তু আপনারা সবাই স্বতন্ত্র। আমরা এবার দেখব যে কে কতক্ষণ হাসতে পারেন এক নিঃশ্বাসে এবং শব্দ করে। তাহলে আমরা শুরু করছি। 1, 2, 3 হাসুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপু বড়ুয়ার হাসি অনেক আগেই মিলিয়ে গেছে, সুতরাং তাকে আমরা চতুর্থ ধরতে পারি। এরপর এর হাসি, ইনি একটি চোরা দম নিয়েছেন মাঝখানে, যেটা আমার চক্ষু এড়ায়নি। এবং থার্ড যিনি, উনি দ্বিতীয়বার খুব ভালোভাবে হাসার জন্য 3টি দম নিয়েছেন, উনি হচ্ছেন তৃতীয়। এরপর ইনি নিয়েছেন 4বার দম নিয়েছেন, যদি বেশিক্ষণ থেকেছেন আপনারা দেখেছেন। সুতরাং আমরা ধরতে পাচ্ছি প্রথম হয়েছেন ইনি, যেহেতু একবার চোরা দম নিয়েছেন। দ্বিতীয় ইনি এবং তৃতীয় ইনি। বাস্তব জীবনে কিংবা বাড়িতে আপনারা কীভাবে হাসেন আমরা জানি না,
তবে আজকে দর্শকের সামনে আপনারা অত্যন্ত ভালোভাবে হেসেছেন, প্রাণ খোলা হাসি হেসেছেন। আপনাদের জন্য রয়েছে শাইন পুকুর হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। ঈদের আগে স্বামী স্ত্রীর উত্তপ্ত ঈদ আলোচনা। এই শোনো, এবারের ঈদে আমার বাবার বাড়ির সবাইকে কিন্তু কাপড় কিনে দিতে হবে। আর আমার আর বাচ্চাদের জন্য ওই যেন তেন কাপড় কিনলে কিন্তু হবে না, দামি আর খুব সুন্দর কাপড় কিনে দিতে হবে। শুধুমাত্র বাচ্চাদের জন্য কেনাকাটা করা হবে, বাকিদের জন্য সম্ভব নয়। সে কি, তুমি আমাকেও কিছু কিনে দেবে না? না, সামর্থ্য নেই। সবসময় আর্থিক অবস্থা একরকম থাকে না। বিয়ের আগে যে শুনেছিলাম তুমি কোটিপতি। ঠিকই শুনেছি, বিয়ের আগে কোটিপতি ছিলাম, তোমার কারণে কোটি শেষ, এখন শুধুমাত্র পতি হয়ে বসে আছি। আচ্ছা, এই আশেপাশে ভাবিদের কাছে আমি মুখ দেখাবো কি করে? যেভাবে আমি দেখাবো, ওরা জানে যে আমি তোমার স্বামী। দোষ হলে আমার হবে, তোমার নয়। এ নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? আমার বাবার বাড়িতে আমি মুখ দেখাবো কি করে? আমার কি আত্মসম্মান নাই? দেখো, তোমার বাবার বাড়ির লোকজন ঈদে জামাইয়ের কাছ থেকে জামা কাপড় পাওয়ার জন্য নিশ্চয়ই বসে থাকে না, নিশ্চয়ই না। আর আত্মসম্মান, ওটাই যদি থাকতো তাহলে সামান্য জামা কাপড়ের জন্য চেঁচামেচি করে পাড়া মাথায় তুলতে না। আচ্ছা, আমার সাথে তুমি এমন ব্যবহার কেন করছো? কি নেই আমার? আমার রূপ আছে, আমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, আমার হৃদয় আছে। আর কি চাও তুমি? আমি তো কিছু চাই না, চাও তো তুমি। বিয়ের আগে তো তোমার এই চেহারাটা আমি দেখিনি, এইরকম চেহারা আমিও তো দেখিনি। অসভ্য, অসভ্য, বর্বর। দেখো, এই শব্দগুলো আমাকে মোটেও বিচলিত করে না, কারণ বিয়ের পর আমাকে এত বেশি শুনতে হয়েছে যে আমার গা সওয়া হয়ে গেছে। তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো যে আমার মতো মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। যাও না, খুঁজো না, সারা পৃথিবী খুঁজে আমার মতো আরেকটা মেয়ে খুঁজে পাবে না। কে বললো যে তোমার মতো আরেকজনকে আমি খুঁজবো? অসহ্য, অসহ্য। তোমার মতো এরকম স্বামী আমি জীবনে দেখিনি। দেখবেটা কি করে? আমি যে তোমার প্রথম স্বামী। অসম্ভব, তোমার সাথে আমি আর নেই, তোমার সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই আমি বাপের বাড়ি চললাম। যাবে যাবে এবং আবার আসবে। এদিকে এসো। মামা, আপনি? আমি তোমাদের সব কথা শুনেছি। শোনো, তুমি ওকে কখনো ছেড়ে যাবে না, আর ও তোমাকে কখনো ছেড়ে যাবে না। তাই তো আমি বলি কি মামা, এত ছোটখাটো বিষয় নিয়ে এত ঝগড়া করার কি দরকার? সেটা তো আমারও কথা। আহা, শোনো, দুজনের উদ্দেশ্য যখন সংসারের মঙ্গল করা, তাহলে নিজেদের মধ্যে ঝগড়া কেন? এসো, আজ থেকে আমরা শপথ নেই, আমরা একটি ঝগড়া মুক্ত পরিবার গড়ে তুলব এবং আলোচনার মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান করব। এবারে কিছু অপ্রিয় সংলাপ, যুক্তি আছে, ভিত্তি নেই। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তা ভাইজান রে এই মহল্লায় প্রায় দেখি, কিন্তু কোনোদিন আলাপ হয় নাই। আসেন আজকে কোলাকুলি করি। আসেন 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 আসেন। তা ভাইজানের নামটা কি? মোহাম্মদ রসুন আলী কাহিল। জি, কাহিল? জি কাহিল। তা আপনার নামটা কি? আব্দুল কুদ্দুস নাই। নাই? এটা একটা নাম হইল নাকি? আপনি যদি এই শরীরে কাহিল হন তাইলে আর আমি থাকি কেমনে? আমি আব্দুল কুদ্দুস নাই। সব 500 টাকা নোট দিয়েছেন তো? জি। আচ্ছা, থ্যাংক ইউ। কি ভাই, আপনি চেকের মধ্যে এসব কি লিখছেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার জীবনে কখনো চেক লেখেন নাই? নতুন অ্যাকাউন্ট করছি তো, এর লেগে অন্য একটা দেখে লিখছি। আরে দেখে লিখলে আবার এইসব কি লিখছেন? অসুবিধাটা কি? এই যে লিখছেন 500 টাকা কিছুই না, এইটা আবার কি? আরে উনি লেখছে 5 লাখ টাকা মাত্র। ঠিকই তো লিখছে। তো 5 লাখ টাকা যদি মাত্র হইয়া থাকে তাহলে 500 টাকা তো কিছুই না, এইটাই তো লিখছে। এবারে তারকা সংলাপ। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন সংলাপ বলে থাকেন। এর মধ্যে অনেক সংলাপই বেশ হাসির এবং মজার। আমরা কজন তারকাকে অনুরোধ জানিয়েছিলাম এ পর্যন্ত তারা যতগুলো চরিত্রে অভিনয় করেছেন তার মধ্যে তাদের কাছে যে সংলাপগুলো অত্যন্ত হাসির কিংবা মজার হয়েছে তা বলার জন্য তারা আমাদের অনুরোধ রেখেছেন। শুরু হচ্ছে তারকা সংলাপ। তোমার অনেক দেমাগ, তাই না? ঘিয়ের মধ্যে চর্বি মিশিয়ে বহুত লুটপাট করেছো, পানির মধ্যে গুঁড়া মিশিয়ে বহুত দুধ বানিয়েছো, গরুর মধ্যে মহিষ মিশিয়ে বহুত গোশত বানিয়েছো, আর এখন তুমি আমাকে যৌতুক দিতে চাও? চুপ! চুপ করে থাকা ইচ্ছে, কারণ
অনেক কথার সুতোয় যে শাড়িটি বোনা হয়, চুপ করে থাকা তারই সোনালি পাড়। মনে যেন হিংসের কাটা গো, দাসী না বানাতে পেরে বড় কষ্টে আছো। আমি বেশি কথা বলা পছন্দ করি না। আচ্ছা, তুমি কি বুঝতে পারো যে তুমি অনেক বেশি কথা বলো? থামলে ভালো লাগে। আমারে সবাই দারোগা কয়, আমারে সবতে ডরায়, তাই আমি শুধু পাগল আর কুত্তারে ডরাই। যত সব গাধার বাচ্চা, বহিষ্কার। দুলা ভাই, আপনার এই কথাটা ঠিক না। এবারে যথারীতি নানা নাতি পর্ব। না না, তোমার তো কারো কোনোদিন পয়সা দিতে দেখি নাই। ওই একদিনই তো আজ দিতে হয়। না না, তুমি ভিক্ষুকরা পয়সা দিলা, আমি তোমার সালাম করলাম, তো সালাম কি? ধর মিষ্টি কিনে খাস। 20 টাকা? তুমি আমার 20 টাকা দিলা? ওই একদিনই তো দিলাম। ইস, মুখে থুথু জড়া দিলি, এক থাপ্পড়ে থাক দরকার। ও না না, প্রত্যেকদিন থাপ্পড় দাও, আজকে জানি আটকে গেলা, থাপ্পড় দিলা না। ওই একদিন, আজকে কারো মারতে হয় না। আরে আসেন আসেন, সালাম আলাইকুম, কেমন আছেন? আসেন কোলাকুলি করি। ও না না, তুমি ওনার লগে কোলাকুলি করলা, তুমি না ওনারে দেখতেও পারো না, নামও শুনতে পারো না, ব্যাপারটা কি? ওই একদিনই, আজকের দিনে মনে কোনো হিংসা বিদ্বেষ রাখতে হয় না, মনটা উদার রাখতে হয়। আজ হলো মহামিলনের দিন। ও না না, প্রতিটা দিন আজকের দিনের মতো হইতে পারে না, তাহলে তো সবার মন আজকের দিনের মতো ফ্রেশ থাকতো। থামলি কে? কি করবো, কথা তো শেষ। না থাক, আজকে মারবো না, কালকে আবার শুরু করব। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের 6 জন প্রতিষ্ঠিত মডেল তারকাকে। চলুন আগে পরিচিত হওয়া যাক। আমার বাঁ দিক থেকে শুরুতে রয়েছে মৌ, তারপর রয়েছে সুইটি, তানিয়া, আর এদিকে রয়েছে আমার ডান দিকে শুরুতেই পল্লব, এরপর রয়েছে শিমুল এবং নোবেল। মডেলিং করে তারকা খ্যাতি পেলেও এদের অনেকেরই রয়েছে বহুমুখী প্রতিভা, কারোবার নৃত্যে, কারোবার ফ্যাশনে, কেউ বা অভিনয়। আজকে আমরা এদের দিয়ে একটি ব্যতিক্রমধর্মী ফ্যাশন শোর আয়োজন করেছি। চলুন দেখা যাক। ঈদের দিন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে, কিন্তু ঈদের পরের দিনের কি অবস্থা সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই ভাবি না। তাই ঈদের পরের দিনের উপর
এবারে একটি ইত্যাদির অনুসন্ধানী প্রতিবেদন। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদের পরের দিন বাসি, হাসিও বাসি, খাবারও বাসি, হাসি উদাহ ক্ষুদা গায়ে। কথা বলছি জনশূন্য একটা বাজার থেকে। ঈদের পরের দিন প্রতিটি বাজারের চিত্রই অনেকটা এরকম থাকে, যা কেনার ঈদের আগের দিনই লাস্ট কিনেছে, তাই বাজার ফাঁকা। এই যে পেছনে সবজি দেখতে পাচ্ছেন, কিন্তু দেয়ার ইজ নো কাস্টমার। এবারে আমরা এসেছি একটা বাড়িতে। 8 বার কলিং বেল টেপার পর গৃহকর্তা এসে দরজা খুললেন। আমি গৃহকর্তাকে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, দরজা খুলতে আপনার এত দেরি হলো কেন? ঘুমাইতেছিলাম। ঘুমাইতেছিলেন? বাড়িতে আর কেউ নাই? সবাই আছে, এই যে দেখেন। দুপুর 12:30টার সময় এরকম শীতকাত হয়ে শুয়ে রয়েছে কেন? কাল অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখছে। তাছাড়া অফিস আদালত বন্ধ, কাজ কাম নাই, একটু রেস্ট নিতেছে। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। আপনিও স্যার রেস্টেড? আমি চলি। থ্যাংক ইউ স্যার। 12:30টার সময় আমার ঘুমটার 12টা বাজাইতে গেল। এবারে আমি এসেছি আরেকটি বাড়িতে। সময় দুপুর, খাবারের টাইম। এই যে ভাই, আপনারা কি দিয়ে ভাত খাচ্ছেন? আলু ভর্তা, ডাল। ডিশ খালি, ঈদের পরের দিন আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাচ্ছেন? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। না মানে গতকাল রাত্রে এত বেশি মুরগি পোলাও খেয়েছি যে অরুচি এসে গেছে। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা দাওয়াখানা থেকে কথা বলছি। এই যে ভাই, আজকে আপনার বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা ভালোই তো, বেশ। আচ্ছা, কি ধরনের মেডিসিন আজকে কিনছে? এটা ধরেন বেশি খায় ফেলাইলে বা উল্টাপাল্টা খেলে যে সমস্ত মেডিসিন লাগে, যেমন ধরেন অ্যাসিডিটির ওষুধ, তারপর আপনার হাই ব্লাড প্রেশারের ওষুধ, পেটের গন্ডগোলের ওষুধ, আর খাওয়ার স্যালাইনটা খুব চলতেছে। আচ্ছা, এই ধরনের ঔষধ কখন থেকে বেশি কিনছে? এইটা শুরু হয়েছে ধরেন গতকাল রাত থেকে। রাত যত বাড়ছে কাস্টমারের চাপ তত বাড়ছে। এটা আজ পুরা দিনই মোটামুটি চালু আছে। আচ্ছা, ধন্যবাদ। এবার আমি বিদায় নিচ্ছি। এত কিছু পরেও ঈদের পরের দিনটা খুব একটা খারাপ যায় না। ঈদের পরেই যে অনুষ্ঠানটির কথা শোনা যায় সেটি হচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এবারে তেমনই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জনৈক বক্তা। এবারে বক্তব্য রাখবেন আমাদের আইলামার কালাম যুব সংগঠনের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জনাব জুলমত ভাই। আসছেন জুলমত আলী ট্রাক্টর ভাই। আরে থামো না, বক্তৃতা দিবা তো। ভাই সাহেব, আমার নাম জুলমত আলী ট্রাক্টর। আইছেন না, পিচ্ছি থাকতে একদিন ট্রাক্টরের তলায় পড়ে যাবার লাগাইছিলাম দেখা বাপের শখ করে আমার নাম রাখছে জুলমত আলী ট্রাক্টর। এখন আল্লাহর রহমতে আমার 2-4 পয়সা হয়েছে, এর লাগা ওই ট্রাকের স্টিয়ারিংটা ছাইড়া আমি ক্লাবের স্টিয়ারিংটা ধরবার চাইতাছি। তো আমাগো ক্লাবের ইঞ্জিনের যে কি অবস্থা এইটা তো আপনারা সকলেই জানেন। তেল নাই, মোবিল নাই, কোন রকমে কেরোসিন দিয়া চালাইবার লাগাইছে। এর লেগা এখন দরকার আমার মতো একজন ড্রাইভারের। আমি জানি কেমনে ইঞ্জিনটারে চালু রাখন লাগে। গতবার তো আপনারা কেরামতের ভোটটা দিয়ে দিছিলেন, হ্যাঁ তো আপনাকে ইজ্জতের টায়ারটারে পাংচার করে দিচ্ছে। আমারে যদি একবার ভোটটা দেন, আমি ভোটে জিতলে দেখবেন এই ক্লাব গাড়ির হেডলাইটের লাহান জিল্লিক মারবার লাগাইছে। আর এইসব সন্ত্রাসের বিরুদ্ধে আমি এমন জোরে হার্ট ব্রেক করুম, দেখবেন আজকা একটা জাগি খা সব থাইমা গেছে গা। কোন আন্দা কি হইছে কেউ টেরও পাইবো না। কথা কইলাম মনে রাখেন, বুঝছেন? এই গাড়ির গিয়ার কইলাম আপনাকে হাতে। আপনারা যদি সময় মতো এই গিয়ারটারে চেঞ্জ করা পারেন তাহলে গাড়িটা দেখবেন খুব সুন্দরভাবে চলবার লাগাইছে। তো আগামী নির্বাচনে আমার মার্কাটা হইলো ট্রাক মার্কা ভাই। এই মার্কাটার আমি বহুত পছন্দ করি, কারণ আমি মনে করি এইটা বহুত ইজ্জতদার মার্কা। আপনি যদি এই ট্রাকের তলায় পুরা মইরাবি যান গা, তাও সিনাটারে টান করে কয়া পারবেন আবার ওই ট্রাকের তলায় পুরা মরছি। আরে থামেন না, দেখছেন কেমনে হার্ট ব্রেক মারলাম। তো ভাই সব বক্তৃতা তো দিলাম, নির্বাচনে আমার মার্কা ট্রাক একটু খেয়াল রাখেন। তো আমি চললাম, আইলাম আর গেলাম আর কি। এবারে জাদু, আর জাদু মানেই আমাদের জুয়েলাইট। আসছেন জুয়েলাইট। দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে যে জাদুটি আমি উপহার দেব তাতে আমাকে সাহায্য করার জন্য একজন অত্যন্ত হ্যান্ডসাম যুবক দরকার, বিশেষ করে যিনি খুব দ্রুত টাকা পয়সা তৈরি করতে চান। কে চান হাত তুলে? আপনার হাত নামান। না খালাম মা, আপনি না, আমি একজন যুবককে চাই। আসেন, জোরে একটা হাত তালি।
আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ নাসিরউদ্দিন। আচ্ছা নাসিরউদ্দিন, কি হ্যান্ডসাম যুবক তাই না, সিনেমার হিরোর মতো। একটু হাসো, কি মিষ্টি হাসি। হ্যাঁ, আপনি খুব দ্রুত টাকা পয়সা তৈরি করতে চান তাই না? গুড। আমি যা যা করব আপনি যদি ঠিক তেমনি করতে পারেন তাহলে আপনি ঠিকই পারবেন। প্রথমত যেমন ধরুন আপনি দিন। গুড। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাদের দিকে ফিরে তাকান। গুড। আচ্ছা, এবারে আপনি হাতটা সোজা করুন। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ান, হাতটা সোজা করে রাখুন। এইবার ওকে, এটা তুলুন, এটা তুলুন। গুড। হ্যাঁ, এবার এবার ড্রপ করুন, ড্রপ করুন। গুড। আচ্ছা, আপনি কি সঙ্গে অনেক টাকা পয়সা নিয়ে এসছেন? অনেক নিয়ে আসেনি? মুখের মধ্যে কি, মুখের মধ্যে কি আপনার? কিছু নেই। হ্যাঁ করুন তো। আরে এই যে গুড, বেশ। আর আছে মুখে একটাও? না। দেখি, হ্যাঁ করুন না। এই যে আর একটা। গুড, বেশ অনেকগুলো পয়সা এসছে আপনার মুখ থেকে। আপনি একটা ফু দিন। গুড। আচ্ছা, বেশ কয়েকটা পয়সা এইগুলো আপনার হাতে নিন। হ্যাঁ, পরিষ্কার হাতটা দিন, পরিষ্কার হাতটা। একটা একটা করে ড্রপ করুন। 1 2 3 4 5। আরে আরে, ওকে। হ্যাঁ, ফিরে দাঁড়ান, শুধু ফিরে দাঁড়ান। আচ্ছা, এবার এরকম করুন। না না না, অনেক টাকা তিনি তৈরি করেছেন। 1 2 3 4, অনেক 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 অনেক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই একটা সুভিনিয়ার, আর জোরে একটা হাততালি। সহজ, সুস্বাদু এবং সস্তা খাবার হচ্ছে ডাল ভাত, যা সুলভেই পাওয়া যায়। কিন্তু অনেক সময় এই ডালই অত্যন্ত দুর্লভ হয়ে ওঠে ক্ষেত্র বিশেষে। দোস্ত, বহুত দিন পরে বহুত মজার জিনিস খাইতেছি। প্রত্যেকটা দিন যদি এই ঈদের দিন হইতো। মজা ঠিক হয়েছে দোস্ত, কিন্তু একটা জিনিসের লাগে আমি পুরো মজাটা পাইতেছি না। এটা আবার কিটা? ডাইল বেটা, ডাইল ডাইল ডাইল। সারা জীবন খাই অভ্যাস তো, না খাইলে মনে হয় কি যেন খাইলাম না। আর এই দেখ, পোলাওটাও তো ভিজে না। কথাটা ঠিক কইছ, কিন্তু অন ডাইল পাবো কই? আচ্ছা, আমি দেখি আশেপাশে কোনো হোটেল আছে কিনা। ভাই, আশেপাশে কোনো ভালো হোটেল আছে? হ্যাঁ আছে, ওই যে সোনারগাঁ হোটেল। আল্লাহ বাঁচায় রাখুন। দোস্ত, তুমি আস্তে আস্তে খাও, আমি হোটেল পাইছি। আমি 2 টাকার ডাইল কিনে নিই। কি চাও হেনে? ভাই 2 টাকার ডাইল কিনুন। ফাইজলামি করতেইছ হেনে? যাও। ফাইজলামির কি আছে মিয়া? টাকা দিমু, ডাইল কিনুন। এখানে 2 টাকার ডাইল বেচা হয় না, যাও যাও। কে 2 টাকা টাকা না, আবার উল্টা ঝাড়ি মারেন। প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে তার যোগাযোগেরও উন্নতি হয়েছে। যেমন টেলিফোন, অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে সেলুলার। আগে ছিল ফোন কহাতে, এখন বহু হাতে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের চিত্র দেখাও কিন্তু বিচিত্র নয়। হ্যালো, এটা কি 90925678? জি। ঈদ মোবারক ম্যাডাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কে বলছেন? আমি ফকির। ফকির? কোন ফকির সাহেব বলছেন? যে না খালাম্মা, ফকির রাখিয়া সাহেব হয়। আমি আপনার ওই মহল্লারই পুরাতন ফকির। ওই যে প্রতি শুক্রবার ভিক্ষা করতে যেতাম, আপনি খ্যাস খ্যাস করতেন, আপনার সাহেব বলতো মাফ করো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা কি চাই? না মানে বলছিলাম কি খালাম্মা, আজকে ঈদের দিন তো, তাই একটু ব্যস্ত আছি, একটু অন্য মহল্লায় যেতে হবে। আর আপনারা তো আমার নিজেরই মহল্লার। হ্যাঁ, তা হয়েছেটা কি? হ্যাঁ মানে বলছিলাম কি, ওই আমি এই বেলায় আসবো না, বিকালে আসবো। ওই আমার ওই ঈদের খাওয়ানটা, ঈদের ফেরটার টাকাটা রেখে দিয়েন। ফেরটার টাকা তো আমার কাছে থাকে না, ওটা সাহেবের কাছে থাকে। ও তাহলে সাহেব আসলি ওই বিকালে আমার একটা মোবাইলে ফোন করতে বলবেন। খালাম্মা, আমার ফোন নাম্বারটা লিখে রাখেন। হ্যাঁ, 8888
8 প্রথমে 4টে 8 তারপরে 9 8 5 3 ইত্যাদির গত কয়েকটি অনুষ্ঠানে প্যারোডি গান না থাকায় অনেক দর্শকই আমাদের কাছে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন যাতে এবারের অনুষ্ঠানে আমরা প্যারোডি গান প্রচার করি। আপনাদের অনুরোধে এবারে প্যারোডি গান। ডাইনে পায়ে তাকাই যেখানে পাই না খুঁজে জীবনের মানে নিয়ম নীতি মতি ও গতি দেখলে এ যে মনে আসে ভীতি all I wanna say that they don't really care about us কেউ যেন কাউকে করে না কোনো কেয়ার তবুও যে মানুষের নেই কোনো কাণ্ড জ্ঞান কিংবা হুশ নাকি ওরা হয়েছে সবাই বেশ ডাইনে পায়ে তাকাই যেখানে পাই না খুঁজে জীবনের মানে all I wanna say that they don't really care about us যুগের হাওয়া দেখলে পরে মাথায় যেন পরে বাজ আরে যুগের হাওয়া দেখলে পরে মাথায় যেন পরে বাজ চারিদিকে একই খেলা চলছে আজ হায় রে চারিদিকে একই খেলা চলছে আজ চিন্তাই চলে প্রতিদিন ভাই হুশ নেই মানুষের ব্রেন ক্র্যাশ বিবেকের সমাজের হালচাল লাইফ করে বানচাল সব যেন সম্রাট পারে তাই বিভ্রাট all I wanna say that they don't really care about us কেউ যেন কাউকে করে না কোনো বিয়াজ যুগের হাওয়া দেখলে পরে মাথায় যেন পরে বাজ আরে যুগের হাওয়া দেখলে পরে মাথায় যেন পরে বাজ চারিদিকে একই খেলা চলছে আজ হায় রে চারিদিকে একই খেলা চলছে আজ মানুষের বিশ্বাস হারিয়েছে নিঃশ্বাস উল্টো পাল্টা চলছে দিনটা চোর আর ঘুষখোর ঘুর ঘুর দিন ভর চোর চার সপ্তাহ দুর্বল খাই মার all I wanna say that they don't really care about us কেউ যেন কাউকে করে না কোনো কেয়ার তবুও যে মানুষের নেই কোনো কাণ্ড জ্ঞান কিংবা হুশ নাকি ওরা হয়েছে সবাই বেহুশ ডাইনে পায়ে তাকাই যেখানে পাই না খুঁজে জীবনের মানে all I wanna say that they don't really care about us কেউ যেন কাউকে করে না কোনো কেয়ার all I wanna say that they don't really care about us কেউ যেন কাউকে করে না কোনো কেয়ার অনেক সময় অতিরিক্ত বললে হিতে বিপরীত হয়। যেমন পাত্রীর মামা এসেছেন পাত্রের মামার কাছে পাত্র সম্পর্কে খোঁজ খবর নিতে, কিন্তু বিপত্তি ঘটায় পাত্রের মামার অতি কথন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কি সৌভাগ্য, ঈদের দিনে আপনি আমার বাড়িতে আসেন। কোলাকুলিটা সেরা ভালো। কেমন আছেন? ভালো ভালো। ওয়ার্কিং ডেতে সময়ই পাই না, বুঝলেন না, যা ব্যস্ত মানুষ। তা তো অবশ্যই। আপনার ভাগ্নের সম্পর্কে তো একটু খোঁজ খবর নেওয়ার দরকার, তাই ভাবলাম ঈদের দিনেই চলে যাই। ভাগ্নিটা তো আমার খুব আদরের। আমার না তা আপনি চিন্তাই করেন না, আপনার ভাগ্নি মানে তো আমার নিজের ভাগ্নি। এই বাড়িতে দেখবেন সে রাজরানীর মতো থাকবে। আচ্ছা আচ্ছা। তা এই যে মিরপুরের বাড়িটা, এটা তো আপনার ভাগ্নের নাকি? আরে খালি মিরপুরের বাড়ি দেখতেছেন কেন? দলপুর, মোহাম্মদপুর, কাটারপুর, রামপুর, ধানমন্ডি আরো 4খানা বাড়ি আছে তো। ভালো ভালো ভালো। আচ্ছা, আপনার ভাগ্নের এক ভাই তো আমেরিকায় থাকে নাকি? এক ভাই কেন, তার আরেক ভাই থাকে জাপানে। তারপরে ধরেন তার বড় খালু, সে থাকে লন্ডনে, ছোট খালু ইটালিতে, আমার ভাই তার মানে তার ছোট মামা, সে থাকে অস্ট্রেলিয়া। মানে মোট কথা হলো সারা দুনিয়া ভরে একটা নেটওয়ার্ক, কেবল নেটওয়ার্ক আছে। ভালো 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 ভালো। ওই বলছিলাম কি, আপনার আমার ওই ভাগ্নির মানে মনটা খুব নরম আর কি। মানুষের মনই তো আসে না। তাই ওই বলছিলাম, মানে আপনার ভাগ্নের মন যদি নরম হয় তাহলে মনে মনে মিলবে ভালো, এই আর কি। না না, তা মন নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনি তো জানেন না, এই মহল্লার ক্লাবের থেকে এইবার আমার ভাগ্নারে কি উপাধি দিছে জানেন? বিশ্বপ্রেমী। এত মন উদার। আর তারপরে যে বাসার টেলিফোন, 1 মিনিট আপনি খালি পাইবেন না, সব সময় এঙ্গেজ। মেয়ে লোকের লোকে সারাদিন খালি কথাই কইতেছে। মানে স্বভাব চরিত্র কেমন? খুব প্রতিবাদী চরিত্র। হ্যাঁ, অন্যায় একদম সহ্য করতে পারে না।
কেউ যদি অন্যায় করে আর সেটা যদি আপনিও হন তাহলে দেখবেন সেইতে মেতে করে আপনার আড্ডি শুদ্ধ মাইরে সরাই ফেলে বলেন কি মানে খুব রাগী ছেলে নাকি ধৈর্য কম কি বলেন ধৈর্য নাই তার মতো ধৈর্যশীল ছেলে আপনি একটু খুঁজে পাইবেন না 4 বার মেট্রিক পরীক্ষা দিয়েও সে ধৈর্য হারায় নাই 5 বার এবার পাস কইরা সে আমাদেরকে অবাক করাই দিছে আচ্ছা ওই তা আপনার এই গুণধর ভাগ্নের জন্য ওই লেনদেন মানে দেনা পাওয়ার ব্যাপারটা আরে দূর এটা ফরম দেন না আল্লাহ আমাদের অনেক দিছে আমাদের কিছু চাহিদা নাই খালি ওই যে সিস্টেম অনুযায়ী ধরেন যেমন আপনার ভাগ্নেরে আমরা যেমন একটা অলংকার দিয়ে সাজায় নিয়ে আসুন সেরকম আপনারা আমাদের ভাগ্নারে একটু সাজাইয়া নিয়ে আসবেন অলংকার দিয়ে এই আর কি ভাগ্নের জন্য অলংকার মানে এই যে গলার হার কানের দুল কোমরের বিছা হাতের বালা এগুলি আর কি বলেন কে তো মেয়েদের অলংকার আপনার ভাগ্নেটাকে একটু দেখতে ইচ্ছে করছে ওই বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে তো আছে টেলিফোনে কথা কইতেছে আপনি বসেন আমি একটু জোরে ডাক দিতে হবে আর কি ইয়া ভাগনা এই যে আসো ভাগনা আসো সালাম করো ইনি তোমার মামা শ্বশুর এই এলো ভাগনা ভাগ্নি না ভাগনা হ্যাঁ এত অলংকার আরে এই জন্যই তো বললাম বিয়েতে কিছু লাগবে না খালি কিছু এরকম অলংকার দিয়ে সাজাইয়া দিবেন আর কি আপনার এই ভাগ্নের বিয়ের ব্যবস্থা না করে একটা প্রদর্শনী মানে এক্সিবিশনের ব্যবস্থা করুন টিকিট সিস্টেম হলো লোকে দেখবে মাটির গভীর থেকে উঠে আসা ভালোবাসা হৃদয়ে হৃদয় মেলে ধরবো সবাই চির সুন্দর দেশ আমার বাংলাদেশ আরো সুন্দর তাকে করব সবাই এবারে দেশের গান
সুপ্রিয় দর্শক, এই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আবারও বলতে চাই, আজ এগিয়ে যাবার কথা বলতে হবে, হাতে হাত রেখে সাথে চলতে হবে। চির সুন্দর দেশ এই বাংলাদেশ, আরও সুন্দর তাকে আমাদেরই করতে হবে। খোদা হাফেজ।